শুরু করেন। শুরু হয়েছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন আগে প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের রেফারেন্সে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করে যে আমাদের প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের কাছে একটি অভিযোগ এসেছে যে গাজীপুরে একজন খতিবকে ইসকন এর রেফারেন্সে বারবার চিঠি দেওয়া হচ্ছে, হুমকি স্বরূপ চিঠি দেওয়া হচ্ছে। তো আমাকে বললো যে এটা নিয়ে আপনি একটু কাজ করেন, এটা নিয়ে কথা বলেন। তখন আমি বললাম, দেখেন আমরা তো কোনো কিছু করার আগে যাচাই করি, যাচাই ছাড়া আপনি একটা ফোন করে আমাকে বলছেন আপনাকে চিনি না জানি না, তো আমি এটা নিয়ে একটা হাইপ উঠাবো, পরবর্তী এটা যদি ফেক হয় বা মিথ্যা হয় অথবা যে যাকে সহযোগিতা করব তিনি যদি পরে মানে সহযোগিতা নিতে ইচ্ছুক না থাকে, তো এই সব বিষয়গুলি করে তখন আমি বললাম যে আপনি সরাসরি যে ইমাম সাহেবকে হুমকি দেওয়া হয়েছে, যে খতিব সাহেবকে হুমকি দেওয়া হয়েছে তার সাথে আমাদের কথা বলা দেন। তখন বললেন আমাদেরকে তো সেই ইমাম সাহেব অভিযোগ করেন নাই, অভিযোগ করেছেন তার ছেলে অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে আপনাকে জানাইছে। তাহলে তার ছেলেকে আমরা বলবো যে আপনার আব্বার সাথে কথা বলাই দেন। দ্বিতীয়বার তারা আমাকে জানাইলো যে তার ছেলেকে মানে বলা হয়েছিল, কিন্তু আপনার এই ইমাম সাহেব এটা নিয়ে খুব বেশি বড় কিছু কি করতে চাচ্ছেন না, যে উনি এতটাই ভীত হয়ে গেছেন যেটা নিয়ে আবার কিছু করতে গেলে না অন্য কিছু হয়। তো এই ব্যাপারে এখন তার ছেলে এখানে উপস্থিত আছে। এখন মূল বিষয় যেটা, এই হুমকিগুলো চলছিল আর এইভাবে আমি বলছিলাম যে সরাসরি ইমাম সাহেবকে বলেন আমাদের কাছে সাহায্য চাইতে, কারণ যেহেতু উনি এখনো মিসিং তো হন নাই, ওনাকে হুমকি দিচ্ছে, উনি তা আছেন, তাহলে উনি আমাদেরকে বিষয়টা খুলে বলুক। উনি ইসকনের নামে বয়ান করেছেন, এই কারণে যে অনেক সমস্যা হয় উনি খুলে বলুক। তো যাই হোক, এটা একটা প্রসেসিংয়ের মধ্যে ছিল যে ইমাম সাহেব আমার সাথে যোগাযোগ করবেন। ইতিমধ্যেই আজ সকালে উনি গুম হয়ে গেছেন মর্মে ওনার ছেলে একাধিক জায়গায় অভিযোগ করেছেন এবং সশরীরে আমাদের কাছে এসেছেন। আমি অনলাইনে দেখলাম একটু আগে যে প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের পেজ থেকেও এটা দিয়েছে, তো আমি ইন্নালিল্লাহ লিখে ওটা শেয়ার করেছি, আপনারা পাবেন। এখন ওনার ছেলে সরাসরি আমাদের কাছে আসছেন সহযোগিতার জন্য। উনি থানায়ও গিয়েছিলেন। তো আসলে আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম হচ্ছে মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেব। মুফতি মহিবুল্লাহ মিয়াজি? জি। আচ্ছা, ওই মিয়াজি না, আপনি এক মিয়াজি, হাবিবুর রহমান মিয়াজি। হাবিবুর রহমান মিয়াজি। মিয়াজি কি এটা বংশ? আব্বু কোন হিসেবে দিয়েছেন আমার? আচ্ছা যাই, কি মিয়াজি? মহিবুল্লাহ মিয়াজি সাহেব। আপনি ফারেক কোন জায়গার? ফারেক দারুল আশাদ প্রকাশন। বয়স কত ওনার? বয়স 70 থেকে 75-এর আশেপাশে। অনেক বয়স। আচ্ছা, উনি ইসকন নিয়ে কি বয়ান করেছিলেন মসজিদে? আসলে আপনি শুনেছেন? ইসকন নিয়ে কথা বলে নাই। আমি আব্বুকে, যেহেতু উনি একজন খতিব সাহেব, তো মসজিদের এলাকার ভিত্তিক হিসেবে ওনার দায়িত্ব আছে মানুষের ইমানের হেফাজতের জন্য। জি জি। এই জন্য আমি আব্বুকে বলছিলাম যে দেখেন আব্বু, মুসলিম মেয়েদেরকে হিন্দু ছেলে কর্তৃক এভাবে নৃশংসভাবে এরকম হেনস্থা করা অথবা মান ইজ্জতের সম্মান করা, এই সমস্ত বিষয়গুলো যেন আসলে মুসলমান জানতে পারে, আমাদের এলাকার বা আমার এলাকাবাসী যেন জানতে পারে। এই জন্য আমি আব্বুকে বলছিলাম যে আপনি এই বিষয়টা নিয়ে মসজিদে কথা বলেন। অবশ্যই জানা দরকার যে ওরা আমাদের বোনদেরকে কিভাবে হেনস্থা করতেছে, কিভাবে সতীর্থহরণ করতেছে, ধ্বংস করতেছে আমাদের মুসলিম। আপনি আপনার আব্বাকে অনুরোধ করলেন যে এই বিষয়ে একটু কথা বলেন, কতদিন আগে বলেন? এটা আজ থেকে প্রায় 3-4 মাস আগে থেকে কথা বলতে বলছিলাম আমি। তারপরে আপনার বাবা সঙ্গে আপনার বাবা বক্তব্য দিয়েছেন কবে? বক্তব্য দিয়েছেন এরপরে আমি বলছিলাম হয়তো বুধ বৃহস্পতিবারের দিকে, আব্বু শুক্রবারই করছেন। মানে আপনি মানে ছেলে হিসেবে আপনি রেফারেন্স দিয়ে কিছু কথা বলেছেন, সেটার ভিত্তিতে তিনি মসজিদে সতর্ক করেছেন। আমি এরকম রিলেটেড কিছু ভিডিও দেখাইছি। এরপরে ওনার কাছে যে চিঠি আসা শুরু হয়েছে, এটা আপনি জানছেন কবে? এটা আমি জানছি যখন আরো 1 মাস আগে যে চিঠিটা হুমকি স্বরূপ তুই বইলা উচ্চারণ করে দেওয়া হয়েছে তখন। মানে এই চিঠির মধ্যে তুই বলে? হ্যাঁ। এর আগে যে চিঠিগুলো আমার বাবার কাছে আসছে, ওই চিঠিগুলো আমার বাবা অজ্ঞাতনামা হিসেবে কোনো মূল্য দেয়নি, ছিঁড়ে ফেলে দিছে। কিন্তু এইখানে আমাদের কমিটি সহ সমস্ত মানুষকে উল্লেখ করা হয়েছে, নামটা সহ। হ্যাঁ, নাম হচ্ছে শহীদ, এবং শহীদ হচ্ছে আমাদের মসজিদের শহীদ সাহেব, উনি হচ্ছে সেক্রেটারি, আর রশিদ যে আছে উনি হচ্ছে আমার মসজিদের কেশিয়ার। ওনাদেরকে আব্বুকে এই সব কথা বলা হয়েছে যেগুলো এখন চিঠিতে আছে। আচ্ছা, এই চিঠি দুইটা, এই চিঠিটা কয় তারিখ? এখন যে তারিখ লেখা আছে এটাই? এই চিঠিটা 14/9/2025 সালে ওরা লিখছে। আচ্ছা, কিন্তু আমরা পাইছি 5 থেকে 7 দিন পর। মানে যেই তারিখে চিঠিটা লেখছে তার এটা কি সব লাস্ট চিঠি? না, এটা প্রথম চিঠি, এটা 5 নম্বর চিঠি আব্বুর ভাষ্য মতে। মানে আপনার আব্বুর ভাষ্য মতে এটা 5 নম্বর চিঠি? জি।
আচ্ছা 14/9/2025। দেখেন এখানে কার্টুন আঁকা হয়েছে, তাকে এই যে তরবারি কার্টুন। অরিজিনাল তো, এটা ফটোকপি। এটা ফটোকপি। আসলে এগুলা যেগুলো লাল ছিল। আছে এগুলো সম্পূর্ণ রক্ত দিয়ে ভরা ছিল এবং এখানে মুসলিমদের যে আমরা স্টার ব্যবহার করি বা চাঁদের মতো রক্তময় কি লাল ছিল এখানে? এখানে লাল ছিল, এটা ফটো স্টেট করা। ও ফটোকপি করা, সেই জি, জি, জি। মূল চিঠিটা আছে। মূর্তিটা হ্যাঁ পাশে আছে। তার মানে এই যে এইগুলো লাল ছিল, মানে রক্তের চিহ্ন জি, ছিল। ওরা আসলে ছবির মাধ্যমে হুমকি দেওয়ার একটা বুঝতে পারছি, যেমন ওই যে ডক্টর সারোয়ারকে যেটা দিয়েছে। দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইসকন সম্পর্কে আপনি কি জানছেন কোন জায়গা থেকে, এই যে এইগুলো যে হয়? আমি এই সম্পর্কে ফেসবুকে অনেক স্ক্রল করতে 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 আস্তে আস্তে আমার সম্পর্কে, যেহেতু আমি দিনই লাইনের ইনশাল্লাহ চেষ্টা করতেছি, তারপরে আপনার সাথেও আমি ইনশাল্লাহ অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করছি, কাজ করার চেষ্টা করতেছি। সরাসরি জায়গায় দেখেছেন আপনার সেটা আমার? জি, আচ্ছা, আমার মনে নেই যদিও। কোর্টে আমি আপনার এরকমভাবেই করে একদিন আসছিলাম। আচ্ছা, ওই যে রমজানের যে ভাইরে কোর্টে থেকে আমরা নামায় ফুল দিলাম, কোরআন শরীফ দিলাম, তারপর একটা পাখি ও মহিবুল্লাহ, মাওলানা মহিবুল্লাহ। জি জি জি। আচ্ছা স্যার, ওনার ওইভাবেই আমি আসলে আস্তে আস্তে এইসব বিষয় নিয়ে কাজ করা শুরু করি। তো ফেসবুকে স্ক্রল করতে করতে আমার এই রিলেটেড কন্টেন্টগুলোই আমার সামনে আসছে। ইসকনের এই ভাউকা লাভ ট্র্যাপ যেটা আছে, লাভ জিহাদ সম্পর্কে, ওই জিনিসটা আমার সামনে আসে। তো এই জিনিসটা আমি বলছি মানে আপনি অনলাইন মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন মেয়েদের ওই যে মামলা ঘটনাগুলো দেখে, নিউজ টিউজ দেখে আপনি এই বিষয়ে সচেতন করতে চেয়েছেন আপনার আব্বাকে। আপনার আব্বা মোটামুটি একজন হক্কানি আলেম হিসেবে মানুষকে সতর্ক করেছেন। করতে চেয়েছিল। আচ্ছা, এর মধ্যে এইটা হলো 5ম চিঠি। এটা কত নম্বর চিঠি? এটা 6ষ্ঠ নাম্বার চিঠি, গতকালকে রাতে দেওয়া। এটা গতকাল রাতে দিছে? জি আচ্ছা, এটা লাস্ট চিঠি। জি জি। আচ্ছা, 6ষ্ঠ নম্বর চিঠি। আবার বলেন যে মোট 10টা দিছে? মোট 10টা ওদের ভাষ্য মতে, কিন্তু ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনার আব্বা পাইছে 6টা, আমার আব্বু পাইছে এটা নিয়ে 6টা। এই যেখানে ওরা এই যাবৎ লিখছে- 10টি চিঠি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা okay. ওরা না, না, লিখছে। ওদের ভাষ্য মতে ওরা লিখছে যে 10টি চিঠি দেওয়া হয়েছে, জি। না আপনারা পাইছেন কয়টা সেটা বলুন। আমরা পাইছি 6টা। আচ্ছা, তো দর্শক এখানে দুইটা চিঠি আছে। 5 নম্বর যে চিঠিটা, নাকি 6 নম্বর? হ্যাঁ, 5 নম্বর চিঠিতে এখানে লেখা আছে এর আগেও 10টা দিছি। তার মানে আপনার চিঠির সংখ্যা 10-এরও বেশি হবে। আপনাদের দৃষ্টিতে 5 বা 6, এর আগে 10টা দিতে হবে, তাহলে যেটার মধ্যে লেখছে যে এর আগে 10টা দেওয়া হয়েছে, তাহলে এটা 11, কমপক্ষে 11 হবে। এটা 11, জি জি এইটা 11। এরপরে এই দুই চিঠির মাঝখানে যদি আর কোনো চিঠি না থাকে, তাহলে এটা হবে 12 নম্বর চিঠি, জি জি। রাইট? তাহলে মোট 10টা চিঠি দেওয়া হয়নি। ওরা এখানে লেখছে 10টা দেওয়া হয়েছে, তাহলে ওদের ভাষ্য মতে এটা 11 নম্বর। জি জি। ওদের ভাষ্য মতে এটা 12 বা তার চেয়ে বেশি নম্বর। যদি মাঝখানে চিঠি থেকে থাকে তাহলে আরো বেশি নম্বর। আচ্ছা, তো আপনার আব্বা মিসিং হয়েছে কবে? আমার আব্বু মিসিং হয়েছে আজকে সকালবেলা আজকার পড়ার পরে 6টা, 6:30 থেকে 7টা, এই আধা ঘন্টার সময়ের ভিতরে বাসায় চলে আসে। এরপরে একটু শরীরের, যেহেতু বয়স্ক মানুষ, একটু হাঁটতে বের হন। তো মোবাইলে ওরকম চার্জ নিয়ে বের হন নাই, কারণ হচ্ছে 1 ঘন্টা পর উনি বাসায় চলে আসবেন হাঁটার হিসেবে। 1 ঘন্টার বেশি হাঁটা লাগে না এই জন্য। তো উনি এরকমভাবে 6:58 বাসা থেকে বের হয়েছেন। আমরা সিসি ক্যামেরা চেক করছি, 6:58 সিসি ক্যামেরা চেক করছি বলতে উনি কোন জায়গায় গেছেন, কোন পথে গেছেন ওইটা চেক করছি। কোথায় গেছেন এটা এখনো জানি না। আচ্ছা, সিসি ক্যামেরা চেক করছি যে উনি ওই পথে গেছেন। কোন পথে? মোর। আচ্ছা, আজানটা হয়ে যাবে। আজান হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। আজান হওয়া পর্যন্ত সাথে থাকুন। শুধু এই ছবিটা। আজানটা হয়ে গেলে বাকি কথা বলবো। আজান পর্যন্ত আপনারা অপেক্ষা করুন।
আজান হয়ে গেলে আমরা বাকি কথা বলবো। সবাই একটা শেয়ার করে সাথেই থাকুন। আচ্ছা, এখন আপনার বাপ কি শুধু ওই মসজিদ খেয়াল করতো নাকি মাদ্রাসায়? জি, শুভ মসজিদে। তাহলে আপনাদের পরিবারেরও তো নিরাপত্তা নেই। আমার বাসায় এই মুহূর্তে আমার বাসায় শুধু আমার মা, আমার বোন। আচ্ছা একটু লাইভ, আচ্ছা বলছেন হ্যাঁ বলেন। আমার মা, আমার বোন আর হচ্ছে আমার বোনের ছোট একটা বাচ্চা আছে। এছাড়া বাসায় কেউই নেই, পুরুষ মানুষ কেউই নেই। পুরুষ মানুষের কি নিরাপত্তা আছে নাকি? এই প্রশাসন গতকাল যে আমাদের প্রোগ্রামটা ছিল, এত বড় প্রোগ্রাম, একটা পুলিশ দিয়ে সহযোগিতা করে নেই, উল্টো এসে আমাদের একটা থ্রেট দেওয়ার মতো, দেখে আর কোনো বিশৃঙ্খলা যে না হয় এ বলে চলে গেছে। আমাদের প্রোগ্রামে পুলিশ সহযোগিতা করতেছে না। এমনকি এই যেই মেয়েটা আশামণি, তারা কি করছে, হঠাৎ করে যে মানে হাসপাতালে রিলিজ দিছে, ওরা ওদের মহিলা পুলিশ সরাই নিয়ে চলে গেছে। কিন্তু এই যে পরিবারটার কি হবে, তার নিরাপত্তা দেওয়ারও কোনো দায়িত্ব প্রশাসন নেয়নি। পরে তার বাপ সকাল থেকে নিয়ে কয়টার সময় আমরা খাওয়াইছি, মানে সন্ধ্যার আগ দিয়ে আমরা যাই খাওয়াইছি, মানে তার বাপ মানে মেয়েটার বাপ ওইখান থেকে বের হয়ে হচ্ছে কিনা, এই যে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলছিলাম, আপনি কি বলছিলেন যেন? নেটওয়ার্ক ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ পুলিশ ও আশামণির যে বিষয়টা, গতকাল আশামণির ফ্যামিলি আমার কি করে, গতকাল এর জন্য দুঃখিত, এবং এই মুহূর্তে আমাকে কল দিয়ে না প্লিজ, আমরা একটা লাইভ করতেছি, জরুরি লাইভ, প্লিজ কল দিয়ে দেবো। গতকাল আশামণিকে কিন্তু পুলিশ 1 নম্বর যেটা বললাম যে আমাদের ওইখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা তারা করে নেই, বরং বলছে দেখেন কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কই লয়ে গেছে, কই নিয়ে গেছে? আপনার কাছে জানাইলো কেটা? উনি জানছে কার কাছ থেকে? এই তুমি কান্দে, তোমার মাইরে ফেলেছে এরকম কিছু বলছো নাকি? আরে তুমি শান্ত হও ভাই, ও যেভাবে কান্দে আমি বলছি মাইরে ফেলেছে। হ্যালো, আপনি কে? আপনি তোমার আম্মু? আমার বোন। আচ্ছা, ওর বোন বলছেন। আপনার আব্বাকে ইসকনের সদস্যরা নিয়ে গেছে এটা বলতেছেন? আরে দূর, এটা তো এখান চিঠি থেকে বোঝা যাচ্ছে ইসকনের সদস্য নিয়ে, তো নতুন খবর না। কি বলছে? ভারত নিয়ে যেতেছে। ভারত নিয়ে যেতেছে? ভারত এটা কে বললো আপনাকে? এই খবরটা কে বলছে ফোন করে? ফোন দেন, ফোনটা দেন। আপনার দুলাভাইয়ের কাছে ফোন দাও তো। দুলাভাইয়ের ফোন। আচ্ছা, দুলাভাইয়ের ফোন দিতে, ঠিক আছে আপনি রাখেন, দেখতেছি। ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। এটা যে সত্য এটা জরুরি না, কেউ হয়তো বলছে ভারত নিয়ে গেছে, আর আপনারা অনেকে অনেক কিছু বলবে, বুঝছেন? এখন মানে ওর কান্দা দেখে আমি ভাবছি যে মার্ডার হয়েছে। সালাম আলাইকুম। হ্যাঁ, কি কইছে আপনারা? কে ফোন দিছিল? হ্যাঁ, আপনারা ফোন দিছিল কে? আসসালামু আলাইকুম, আমি আতাউর রহমান বিক্রমপুরি বলছি। হ্যাঁ বলেন। হ্যালো, শোনা যাচ্ছে না? আসসালামু আলাইকুম। তোমার লাউড দেওয়া দরকার, এমনি কথা বোঝা যায় না। এই ধরে ধরো, পুরুষ মানুষ না, ধরে ধরো না। কথা শুনি আগে, বুঝছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? কথা শোনা যায়? আচ্ছা, আপনার শ্বশুরকে ভারতে নিয়ে যাচ্ছে, এই কথা কে বলছে আপনাকে? আপনার শ্বশুরকে ভারতে নিয়ে যাচ্ছে এরকম কথা আপনি জানেন? আপনাকে কেউ বলছে? আমি আতাউর রহমান বিক্রমপুরি বলছি। আপনার শালা আমার কাছে আসছে এই ব্যাপারে। আমি একজন আলেম। আলেমদের মাধ্যমে শুনতে পারছেন
কোন আলেমের মাধ্যমে? ভাই সকালে যদি মিসিং হয় এত তাড়াতাড়ি কি ভারত পর্যন্ত যায়? এইসব কথা মহিলাদের এখন ছড়েন না, আমরা দেখতেছি, থানায় যাচ্ছি, ধৈর্য ধারণ করেন। গাজীপুরের ইসকনের মন্দিরে নিচে এরকম প্রথম প্রথম আচ্ছা, যে বলছে তার নাম্বারটা দেন আপনার শালার কাছে, যার মাধ্যমে শুন তার নাম্বার দেন। যা আপনাকে যে বলছে তার নাম্বারটা দেন আমাদের কাছে, আপনার শালার মোবাইল দেন, আমরা তার সাথে কথা বলবো। মানে ধরেন ইসকন ভারতের ধারণা করে বলতে পারে। হ্যালো, তো যাই হোক প্রিয় দেশবাসী, আপনারা জানলেন যে এই ছেলেটার আব্বা খতিব, হ্যাঁ দোলা ভাই, এবং তিনি কোন মসজিদের ইমাম? কোন মসজিদ যেন? TNT কলোনি জামে মসজিদ, TNT কলোনি জামে মসজিদের খতিব ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং অনেকগুলো চিঠি তার কাছে এসেছে। এই যে কল দিয়ে ডিস্টার্ব করতেছে। প্লিজ কেউ কল দিয়ে ডিস্টার্ব করেন না, যারা এই মুহূর্তে কল দেবেন নাম্বারগুলো ব্লক করা হবে ইনশাল্লাহ। তো যেটা বলছি যে এখন এই যে প্রশাসন যে আছে, আমার ধারণা, আমার খুব বেশি ধারণা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য এগুলো করছে এবং এগুলো প্রশাসনের ছত্রছায়াই হচ্ছে। গাজীপুর প্রশাসনের ছত্রছায়াই হচ্ছে বলে মনে হচ্ছে আমার। আচ্ছা, তুমি থানায় গেছিলে তো? জি। কখন গেছিলা? থানায় দুপুর 1টা দিয়ে গেছিলাম। হ্যাঁ, থানা থেকে কি বলছে? থানা থেকে বলছে আপনারা মাগরিব পর্যন্ত ওয়েট করেন, সে ফিরে কিনা, সে ফিরে আসে ফিরে কিনা এটা ওয়েট করেন, এবং আমার নাম্বার, আমার বাবার নাম্বার, আমার নাম, আমার বাবার নাম রাখছে, এতটুকু রাখছে। এরপরে বলছে আপনারা মাগরিবের সময় আসেন। সাথে সাথে তারা কোনো প্রথম নেয় নেই, জি মানে কোনো জিডিও নেয় নেই? জি না। আচ্ছা, এখানে তুমি বলছো চিঠি দেখাইছো? না, চিঠি দেখানো হয়নি, চিঠির ব্যাপারে ওনারা অবগত করা হয়েছে এবং ওই চিঠির ভিতরে যা ছিল সারাংশ ক্ষেপে ওনাদেরকে বলা হয়েছে। তো এগুলো কি এর আগে কখনো চিঠিমিটি করেনি কোনো আপনার? জি না। তো দেখেন, এই যে এখানে একটা ভুল হয়েছে যে তারা জিডি করেনি। আজকে জিডি করলে এটা একটা ডকুমেন্ট থাকতো। তো যাই হোক, সারা দেশে হকপন্থী আলেমদেরকে আল্লাহ নিরাপত্তা দান করুক। আমাকে তো হুমকি দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে মাওলানা আনিসুর রহমান। জানেন যে ইতিপূর্বে তিনি কয়েকবার পোস্ট দিয়েছেন তার নিরাপত্তা নিয়ে, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসলে এরকম একজন পতিতযশা খতিবের যদি নিরাপত্তা না থাকে আর কার থাকবে? আসলে আমরা তো মরবই, আমরা মরার জন্যই আসছি, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম কথা হলো এটা, সাহস রাখতে হবে। আর তোমাকে বলছি, তোমাকে প্রথম কি ফোন করে মরে গেছে এরকম কিছু বলছে? তুমি কাকে ধরে নিয়ে গেছে? তো এই চিঠি থেকে বোঝা যাচ্ছে, নতুন কোনো খবর না তো। এটা তো কল্পনাও করে না যে ধরে নিয়ে যাবে। আমি ভাবছি তুমি তাহলে আমাকে চাইছো কেন? কল্পনা যদি না করে থাকে তাহলে কেন আমার কাছে? কোনো হাসপাতালে হয়তো তুমি নিজেকে শক্ত রাখতে পারবা? ইনশাআল্লাহ। তোমার বাড়িতে তোমার মা, তোমার বোন, তুমি যদি ভেঙে পড়ো, তাহলে তোমার মা বোনের অবস্থা কী হবে বলো তো? তোমার বোন একটা কল দিলে তুমি হাওয়া করে কেঁদে উঠবে। আমাদের পুরুষ হইতে হবে, এই হিন্দুত্ববাদের মোকাবেলা করতে হবে। বাবা যাবে, মা যাবে, স্বামী যাবে, স্ত্রী যাবে, কথা কি বোঝা গেছে? আমাদের ধৈর্য ধরতে হবে, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। ওরা রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য এটা করতেছে না, ইনশাআল্লাহ ইসলামিক রাজত্ব হবে। ওরা যতটুকুর মধ্যে নিয়ত করছে খেলা শুরু করবে, ওরা শেষ করবে ইনশাআল্লাহ। আমরা সাহায্য আসবে উপর থেকে, ভেঙে পড়া যাবে না। এখন তোমার কাজ হলো বাড়িতে যাই তোমার মা বোনকে সান্ত্বনা দেওয়া আগে, এরপরে আমরা তোমার সাথে থানায় যাব, ঠিক আছে? মিসিং জিডি করবো। কোন জায়গায়, কোন থানা এটা? টঙ্গী থানা। এখানে কত দূর? এখান থেকে গাজীপুর চৌরাস্তা থেকে 2 ঘন্টা স্টেশন রোড, টঙ্গী স্টেশন রোড। ঘন্টা বেশি লাগবে। ওই যে আব্দুল্লাহপুর। আচ্ছা, আমরা দেখি মানে এখন স্থানীয় কাউকে পাঠায় জিডিটা করানো যায় কিনা, কারণ তোমার তো এখানে টঙ্গী যাইতে গেলে সেফ না তো। তুমি টঙ্গী থেকে আসছো এখানে? না, আমি তাহলে টঙ্গী থেকে আসছি ওনাদের বুঝে নাই, ওনাদের দুজনকে নিয়ে আমি এখানে আসছি। কাদের? ওনাদের কথা না বলে। আচ্ছা, যাই হোক, ওনাদের ক্যামেরা সাথে তো এখন বিষয়টা হলো জিডিটা তো তোমাদের থানায় করতে হবে। আমি এতদিন তখন তো ভাবছি গাজীপুর, গাজীপুরই তো, গাজীপুরের ভিতরে। গাজীপুর টঙ্গী। আচ্ছা, এখান থেকে কত দূর? এখান থেকে 1.5-2 ঘন্টা লাগবে এখন যাইতে। ও, তাহলে আমাদের তো ওই কেসটা আছে আবার। আচ্ছা, তাহলে আমি একটু পরামর্শ করি। না, এটা এখন যাইতেই হবে, এটা থানায়। আচ্ছা, একটু তারপর লাইভটা শেষ করে পরামর্শ করে ঠান্ডা মাথায় আমরা একটা সিদ্ধান্ত নিই।
তবে দেশবাসীকে বলতেছি আতঙ্কিত হওয়ার কিছু নেই, মুসলমানের হারানো কিছু নেই, আতঙ্কিত হওয়া যাবে না। ওরা মূলত আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে চাচ্ছে। এই যে বনের পাশে সকল আলেমরা আমরা ঐক্যবদ্ধ হচ্ছে গাজীপুরের, তো এটার একটা ভীতি তৈরি করতে যাচ্ছে যাতে গাজীপুরের আলেমরা কী হয়ে যায়, থেমে যায়। হয়তো ভীতি তৈরি অথবা তারা তৈরি করতে চাচ্ছে কি যে তোমরা যত কিছুই করো না কেন, মিছিল মিটিং যত কিছুই করো না কেন, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো, একটা বেপরোয়া যে একটা ভাব। এবং এক্ষেত্রে প্রশাসন ইসকনকে শতভাগ সহায়তা করছে। আমি একটা মামলা দিয়ে ধরছি না, ইনশাল্লাহ এই এক মামলা দিয়েই, আসামানির মামলা দিয়েই প্রমাণ করবো যে তারা কতভাবে ইসকনকে সহায়তা করছে। কীভাবে নথির মধ্যে নাম ঠিকানা ভুল লেখার মাধ্যমে, বয়স ভুল লেখার মাধ্যমে, এগুলো আপনারা তখন দেখছেন। দেশবাসী, দেশের আলেম ওলামা, দেশের বিশেষ করে আমি বলবো স্কুল কলেজের ভাইরা নামে জুলাইতে কিন্তু আপনাদের পিছনে আমরা ছিলাম। আমরা আগেও যেতে পারতাম, পিছিয়ে থাকার কারণ হইলো নাইলে রেখে মৌলবাদী আন্দোলন বানাই দিয়ে সফল দিত না। এজন্য আমরা বলবো স্কুল কলেজের ভাইরা নামে আপনারা আসিয়ার জন্য নেমেছেন, অথচ সেটা কোনো সংঘবদ্ধ বিষয় ছিল। এটা সংঘবদ্ধভাবে তারা ধর্ষণ করতেছে, খুন করতেছে, গুম করতেছে। এমনকি ডিজিএফআই সহ যতগুলো গ্রুপ আছে এগুলো সব কিছু প্যাট্রোনাইজ হয় ইসকন দিয়ে। ইসকন বাইরের টাকা আনে এবং তারা একটা জাল নেট বিছিয়ে রাখছে। এই নেটকে ছিন্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিব, ওয়া বাশশিরিল মুমিনিন।